নমস্কার বন্ধুরা, দেখুন আগে এই স্টেবিলাইজারের দেখুন একটা ম্যানুয়াল স্টেবিলাইজার। এর ট্রান্সফর্মারটা আগে আপনারা দেখে নিন, দেখিনি আপনাকে তাই বলছি। আগে দেখুন এই ট্রান্সফর্মারটার লুপ মানে ফার্স্ট যেখান থেকে শুরু হয়েছে ভালো করে দেখুন। এখানে 1 2 3 4টে তারের মাথা বের করা রয়েছে, ঠিক আছে, মানে লুপ। তারের মাথাগুলোকে আমি লুপ বলছি। দেখুন এইটা দেখুন সিঙ্গেল তার রয়েছে, ভালো করে দেখুন সিঙ্গেল তার রয়েছে। আর এগুলো দেখুন ডবল ডবল, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এদিকে সাধারণত অন্যান্য ট্রান্সফর্মার দেখবেন দুটো বেরিয়ে থাকে, হয় 12 ভোল্ট নয় 24 ভোল্ট। এই ট্রান্সফর্মারটা যে বেঁধেছিল সে কী করেছে 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটোই বের করেছে। কারণ কিছু ড্রাইভার আছে না, এই যে অটোকাট বোর্ড আছে, কিছু বোর্ড 24 ভোল্ট অপারেট হয়, কিছু বোর্ড 12 ভোল্ট অপারেট হয়। সেই জন্য সে বুদ্ধি করে দুরকম ভোল্ট বের করেছে। এখান থেকে এটা 12 ভোল্ট করেছে, মানে একটা গ্রাউন্ড ধরুন, এটা গ্রাউন্ড, আর এটা 12 ভোল্ট, আর এটা ওই একইভাবে 24 ভোল্টের জন্য বের করেছে। এটা মানে এটা 12 ভোল্ট করে এটা 24 ভোল্ট বের করেছে। তো ওটা কোনো বিষয় নয় যে 12 ভোল্ট বের করলো না 24 ভোল্ট, মানে এখানে দুটো লুপ বেরিয়েছে না একটা, এটা আপনার দেখার দরকার নেই। আমি এটা যখন ভালো করে বোঝাবো আপনারা বুঝে যাবেন, আগে এইটুকু দেখে নিন, এইটুকু বুঝে নিন। আর এখানে অ্যাকচুয়ালি রোটারি কানেকশন হয়, দেখুন এই তারগুলোর সঙ্গে রোটারি কানেকশন করা রয়েছে, ঠিক আছে। এবং এখানে কটা লুপ রয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8। ম্যানুয়াল স্টেবিলাইজারের সাধারণত 8টাই লুপ থাকে। এবার দেখুন এই লুপটা কিন্তু শেষ লুপ, এই দেখুন এটা সিঙ্গেল রয়েছে, আর এগুলো সব ডবল রয়েছে, রাং দেওয়া রয়েছে বলে ভালো করে বুঝতে পারছে না, এটা সিঙ্গেল। অর্থাৎ এটা থেকে শুরু হয়েছিল তারের, তারপরে এগুলো এরকম ভাঁজ করে বের করেছে, তো সেই জন্য আরগুলো ডবল, আর এটা শেষ লুপ। অর্থাৎ এটাকে শুধুমাত্র আমরা এই সাইডটা প্রাইমারি ধরে নিই, এটাকে শুধুমাত্র 12 ভোল্ট বা 24 ভোল্টের জন্য ইউজ করছি। বাকি আমাদের যা কাজ হবে এখানেই, বাড়ানো কমানো যা হয় এখানে। তার জন্য 8খানা লুপের দরকার। দেখুন এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এটাই শেষ লুপ। এটা ধরে নিন 1 নম্বর লুপ, 2 3 4 5 6 7 8। দেখুন এই ভিডিওটা আমি এই কারণে করছি, আমার একটা বন্ধু, অর্থাৎ এই দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করেছিল যে বন্ধু একটু বুঝিয়ে দেবেন যে কীভাবে ম্যানুয়াল স্টেবিলাইজার কাজ করে। তো সেটা আমি বোঝাবার জন্য আগে লুপ সম্বন্ধে আপনাদের জানিয়ে দিচ্ছি। এটার একটাই আছে, মানে এটা শেষ লুপ, অর্থাৎ এখান থেকে শুরু করেছিল প্রথম লুপ, এটা শেষ লুপ। তারপর আসুন খাতা কলমের মূল বিষয়টা ভালো করে বোঝাচ্ছি। উনি জানতে চেয়েছিলেন যে স্টেবিলাইজারে কীভাবে একই ভোল্টেজ রয়েছে লাইনে, অথচ বৃদ্ধি করা যায়, আবার সেই ট্রান্সফর্মার দিয়ে লো করে দেওয়া যায়, কমানো যায়। তো সেটা ভালো করে বোঝাচ্ছে, আসুন খাতা কলমে দেখে নিই। তো আপনারা যেভাবে ওখানে দেখলেন, কি দেখলেন ওখানে যে একধারে 2 3টে লুপ বের করেছে, আমি প্রাইমারি বলছিলাম, অনেকে প্রাইমারি বলে, আর একধারে 8খানা লুপ বেরিয়েছে। এটা ম্যানুয়াল স্টেবিলাইজারে থাকে 8টা করে লুপ থাকে। তো ওই সাইডটা ওটা যে ড্রাইভার আমাদের ব্যবহার করব, মানে যে অটোকাট বোর্ডটা ব্যবহার করছি, তার যে ভোল্টেজের প্রয়োজন তার জন্য বের করা রয়েছিল। আর এই সাইডে যে ট্রান্সফর্মার এধারে যেটা দেখিয়েছিলাম সেটা বললাম। আর এধারে যে 8খানা লুপ নিয়েছি, যেটা আমাদের রোটারি সুইচের সঙ্গে লেগেছে, আপনাদের এগুলো দেখালাম। এবার প্রথমে আপনাদের স্টেবিলাইজারের ভোল্টেজ ডাউন হয় কী করে এটা বোঝাই। প্রথম দেখুন সাধারণত একটা তার, যে কোনো একটা তার মধ্যে রেজিস্ট্যান্স এমনি হয়, যত লং হবে যত বড় হবে তত রেজিস্ট্যান্স তৈরি হবে, তো এটা আমরা জানি। এবার সেই তারটাকে যখন পেঁচিয়ে দেবেন তখন আরও রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায়, মানে বাধাটা অনেক বেশি বৃদ্ধি হয়। এটা একটা আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন আমাদের বাড়িতে যে ধরনের ওই যে টুলু পাম্প থাকে, মানে জলের পাম্প, জল তোলার জন্য খালি মুখে যে হারে জলের ফোর্স দেয়, যতটা জল ওঠে, যদি পাইপ লাগিয়ে দেওয়া হয় কম ওঠে, আরও কম জল দিতে পারে। কেন? বাধা তৈরি হয়। এবার মনে করুন একটা 1 ফুট পাইপ বা এরকম একটা পাইপ নিলাম, এই পাইপটিতে যতটা জল ঠেলতে পারবে ওই পাম্পটি, এই পাইপটি যদি আরও বড় করে দিই জল তত কম আসবে কি না? এইবার এই পাইপটিকে যদি এরকম আঁকা বাঁকা করি, তখন জল দেখবেন আরও গতি কমে যাচ্ছে। কেন? জলের ফোর্সটা যখন লাগাচ্ছে, এই যে এই যে এরকম একটা বাঁক তৈরি হচ্ছে, এই বাঁকে এসে ধাক্কা খাচ্ছে, আবার পরে এখান থেকে এসে ফের আবার একটা বাঁক, আবার ধাক্কা, এভাবে ধাক্কা খেতে খেতে জলের গতিবেগটা অনেকটা কমে যায় তো। ঠিক সেম এখানেও একইভাবে কল্পনা করুন। কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে তো এই বাঁকে তো বাঁধবে না। বিদ্যুতের ক্ষেত্রে কি হয়, কোনো একটা লোহদণ্ডের গায়ে, আর সেটা যদি কাঁচা লোহা হয়,
তার গায়ে যদি এরকমভাবে, এটা মনে করুন একটা লোহদণ্ড, এর গায়ে যদি তার এরকম পেঁচানো পেঁচানো থাকে, তখন আরও বেশি পরিমাণে বাধা সৃষ্টি করে। কারণ এই কাঁচা লোহার গায়ে যদি পেঁচানো থাকে তাহলে কি হয়, ম্যাগনেট তৈরি হয়ে যায়, বৈদ্যুতিক ম্যাগনেট তৈরি হয়, ম্যাগনেট ফিল হয়। এটা আমরা ছোটোবেলা থেকেই অনেকে জানি, কারণ স্কুলেও শেখানো হতো যে কাঁচা লোহদণ্ডের গায়ে তামার তার এভাবে জড়ালে দুধারে যদি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তাহলে এই লোহদণ্ডটি ম্যাগনেট তৈরি হয়ে যায়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এছাড়াও আপনাকে আরেকটা লজিক আপনাদের কাছে দেখুন, যে তার থাকে না, এই যে এসি কারেন্টের বিদ্যুতের তার যেটা আর কি, এসি বিদ্যুৎ কী হয়, এভাবে এভাবে চলে, উপর দিকে যখন যায় পজিটিভ আর নেগেটিভ। এসি বিদ্যুৎটা কি অল্টারনেটিভ হয়ে চলে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ একটা তারের মধ্যে একটা পরিবহনের উপর দিকে যেতে থাকে, একসাথে যায়, তখন হলো এসি কারেন্ট, আমরা তখন বলি এসি বিদ্যুৎ। এবার যখন পজিটিভ আলাদা তার দিয়ে যাবে আর নেগেটিভ আলাদা তার দিয়ে যাবে, তখন হয় সেটা ডিসি, আর এসিতে একসঙ্গেই যায়, এটাই তো ব্যাপার। তো এসি যখন একসঙ্গে যায় পজিটিভ নেগেটিভ, এবার মনে করুন পজিটিভ আর নেগেটিভ একসাথে যাচ্ছে, আর এই তারটি কী হয়েছে, আপনি এরকম পেঁচিয়ে 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 দিলেন তো, তাই দেখুন এক জায়গায় যাচ্ছে কাছাকাছি, মনে করুন এই তারটি একই জায়গায়, এই তারের উপরে যখন পজিটিভ আসছে এই তারটা তখন এই পাশে যে গায়ে গায়ে পেঁচানো, তো মনে করুন এই পেনের গায়ে একটা তার পেঁচানো, এভাবে পেঁচানো, এই যে গায়ে গায়ে আছে তো। এবার ভাবুন এই তারে যখন পজিটিভ আসছে এখানে নেগেটিভ, এবার তারের লিকেজ হয় না কারেন্ট, দেখবেন মোটা মোটা কেবিল আপনার বাড়ি বাসতে গিয়েছে, লাইন আছে, অনেক সময় দেখবেন টেস্টার উপরে ধরবেন দেখবেন জ্বলছে, কারণ কারেন্ট লিকেজ হয়, কারেন্টের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিক তৈরি হয় সে বাইরে বেরিয়ে আসে, হাত দিলে শক লাগে না, কিন্তু টেস্টার দিলে দেখবে জ্বলবে, এ ধরনের হয় অনেক ক্ষেত্রে। তো কি হয়, মনে করুন এখান থেকে পজিটিভ কারেন্ট বাইরে আসছে, কিছুটা লিক হয়ে নেগেটিভও আসছে, তো এর আসছে পজিটিভ আর এর পাশটা আসছে নেগেটিভ, তো নেগেটিভ পজিটিভ পাশাপাশি ধাক্কা যদি খেয়ে যায় তাহলে কী হয়, বীজগণিতের ভাষায় পজিটিভ নেগেটিভকে নেগেটিভ হয়। তো তাহলে এখানে কিছু লজ হচ্ছে, আর এই লজ হওয়ার সময় কি হচ্ছে, এই যেহেতু আমি একটা লোহদণ্ডের গায়ে জড়িয়ে রেখেছি তাহলে এটা ম্যাগনেট হচ্ছে, তাহলে আমারই বিদ্যুৎ খরচ করেই তো ম্যাগনেট তৈরি হচ্ছে, এভাবে কারেন্ট বেশি লজ হচ্ছে, তাহলে বাধা তৈরি হচ্ছে বেশি। এই জন্য দেখবেন তার যদি এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেওয়া হয় তাহলে বেশি কারেন্ট বাধাপ্রাপ্ত হয়, বেশি রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এগুলো আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম, যেভাবে বুঝতে পারেন। তাহলে আমরা মূল কথা এটাই ভাববো যে তার যখন একটা সোজা যায় কম রেজিস্ট্যান্স তৈরি হবে, যত দূরত্ব বাড়বে তত রেজিস্ট্যান্স বেশি তৈরি হবে, কিন্তু কম সেটা তুলনায়। কিন্তু সেই তারটি যদি কোনো লোহদণ্ডের গায়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়া হয় তাহলে তার থেকে অনেক বেশি পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি হবে। এই জন্য কোনো রেজিস্টারে দেখবেন, এই ধরনের যে রেজিস্টার আমরা ইউজ করি বিভিন্ন বোর্ডে, এর ভিতরে দেখুন সরু সরু তার এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়া রয়েছে, এতে বেশি পরিমাণে রেজিস্ট্যান্স বা বাধা তৈরি হয়। তাহলে এটুকু আমি বোঝাতে পারছি যে তার যদি জড়ানো হয় বেশি পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি করে। এইবার আসবো ট্রান্সফর্মারের ভিতরে যে ব্যাপারটা থাকে, একটা ট্রান্সফর্মারে কী থাকে, একটা ববিন কোনটা, দেখুন এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যেগুলো আমরা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করি। এই যে প্লাস্টিকের এই যেটা আছে যার মধ্যে যে কোরগুলো ঢুকানো হয়, কোর আই কোর ঢুকানো হয়, যে কোরগুলো এর ভিতরে প্রথমে ঢুকিয়ে দেওয়া হয়, তার কোর তার গ্যাপগুলো পূরণ করার জন্য দেওয়া হয়। এই যে যার গায়ে তারটা আমরা জড়ান, এটা হলো ববিন। এই ববিন একটা সাইজ হয় তো সেটা মনে করুন কোনো একটা ববিন 2 ইঞ্চি সাইজ, এবার এই ববিন যে কোর দেয় তার একটা সাইজ হয় 2 ইঞ্চি, সেরকম হবে। এবার তার নাম্বার হয়, যে কোরটা ঢোকানো হচ্ছে 7 নম্বর হয়, 8 নম্বর হয়, এরকম নাম্বার হয়। আমি ওসবের তর্কে যাচ্ছি না, আর ওসব বিষয়ে অন্যভাবে পরে ভাববো। আমরা এখন শুধু এইটুকু ভাববো যে একটা কোর মানে ববিনে আছে, সেই ববিনটা মনে করুন এরকম একটা গোল রাউন্ড শেপের ববিন। এই ববিনের পুরো এখান থেকে এইটা টোটাল 2 ইঞ্চি, মানে এখান থেকে যদি ফিতে ধরেন এখান থেকে মেপে এই পর্যন্ত 2 ইঞ্চি তো। এবার একটা যে তারটা আমরা কোর হিসেবে ব্যবহার যে তারটা আমরা ওয়াইন্ডিং মানে পেঁচানোর জন্য ব্যবহার করছি, সেই তারটা মনে করুন 1 ফুট তারে যদি সেটাকে পেঁচিয়ে দেওয়া হয়, ওই 1 ফুট তারে 1 ভোল্ট রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। অর্থাৎ যদি এই তারটাতে আমরা 200 ভোল্ট দিই, তাহলে এই তারটির মাথায় এসে আমরা যখন এটা পেঁচিয়ে দেবো, 1 ফুট তার পেঁচিয়ে দেওয়ার পরে এই তারটি 200 ভোল্ট দিলে ওই 1 ফুট তারের মাথায় এসে আমরা কত পাচ্ছি,
1 ভোল্ট কম, অর্থাৎ 199 ভোল্ট পাবো। ঠিক আছে, যদি 10 ভোল্ট দিই এখানে এই তারের মাথায় এসে আমরা ওই 1 ফুট তারের মাথায় এসে আমরা কত পাবো? 9 ভোল্ট। এটা ধরে নিন যে আমরা যে তারটা ব্যবহার করছি সেই তারটি পেঁচিয়ে যদি 1 ফুট তারকে যদি পেঁচিয়ে দিতে পারি তাহলে আমাদের 1 ভোল্ট কারেন্ট কমবে, রেজিস্ট্যান্স তৈরি হবে। তাহলে এটা মনে করুন 2 ইঞ্চি তো এই ববিনটা, তাহলে এই ববিনে 1 ফুট তার কতবার পেঁচাতে হবে? আমাদের 6 বার পেঁচাতে হবে, কারণ 12 ইঞ্চিতে 1 ফুট। এই কারণে 1 ফুট তারের জন্য আমাকে 6 বার পেঁচালে এই ববিনটার উপরে হয়ে যাবে। এটা 2 ইঞ্চি আর 1 ফুট তার 6 বার পেঁচালে, তাহলে 1 ফুট তারই পেঁচালাম কিন্তু 6 বার পেঁচাতে হলো। 6 বার রাউন্ড করার পরে 1 ভোল্ট কমলো। এবার আমরা কি করব, যদি এখানে 10 ভোল্ট কমাতে হয় তাহলে ওই তারটা ক ফুট হতে হবে? 1 ফুটে আপনার 1 ফুটে 1 ভোল্ট কমেছে, তাহলে 10 ভোল্ট কমাতে গেলে 10 ফুট লাগবে। তাহলে এখানে যদি 1 ফুট তারে 6 বার পাক দিতে হয়, 10 ফুট তারে 6 10 60 বার পাক। এটুকু তো বোঝাতে পারলো আপনাদের। এইবার আমরা মূল বিষয়ে আসি, যে ট্রান্সফর্মার ভিতরে যেটা হয়ে আছে। মনে করুন আমরা ট্রান্সফর্মারে কত পাক আছে এটা দেখতে যাচ্ছি না, তাহলে মূল লজিকটাই ছাড়িয়ে যাবে। আমরা ট্রান্সফর্মারে যেভাবে আছে সেভাবে ধরে নেব। ট্রান্সফর্মার বাঁধার সময় বা যখন আপনি স্টেবিলাইজার কিনতে যাবেন দেখবেন একটা কথা জিজ্ঞাসা করা হবে যে কত থেকে বাঁধা হবে, অর্থাৎ শেষ কত ভোল্ট থাকলে সে আপনার ভোল্টেজটা 200 পর্যন্ত টেনে আনতে পারবে, বা একটু যদি বেশি হয়ে যায় ভোল্ট, শেষ কত ভোল্ট পর্যন্ত সে কাজ করতে পারবে, অর্থাৎ সব থেকে নিম্ন কত ভোল্টে সে কাজ করবে। এটা সাধারণত অনেকে বলে যে আমার ওখানে ভোল্টেজ খুব সমস্যা, 50 থেকে বেঁধে দিন। কেউ বলে যে ঠিক আছে 90 থেকে বাঁধুন। তো আমরা মার্কেটে যেগুলো পাই সাধারণত 90 ভোল্ট বা 100 ভোল্ট থেকে কাজ করা শুরু করে। অর্থাৎ আমরা কি করি, আমাদের ট্রান্সফর্মারের যে প্রথম লুপটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি 90 ভোল্ট থাকবে। তো মনে করুন আমরা এখানে ট্রান্সফর্মার বাঁধার ক্ষেত্রে যে তার ব্যবহার করছি আর যে ববিন ব্যবহার করছি সে যে সাইজের হোক আর যে সাইজের তার হোক, যে নাম্বারের, আমরা এটা ধরে নিয়ে চলি যে প্রথম শুরুটা এখান থেকে করলাম। আর এটা মনে করুন ববিনের সাইজ, একটা ববিনে ভেঙে নিচ্ছি। ববিন যেরকম গোল হয় আমরা কোনো লম্বা ধরে নিচ্ছি, একটা লোহদণ্ড। কী হবে, প্রতিবার পাকের ওপরে পাক দিয়ে কমপ্লিট হয়ে গেল, তার উপরে আবার তো লুপ বের করার পরে আবার পাক দেওয়া হয়, তাই তো? লুপ বের করে বলতে কীরকম, মনে করুন এইটা, এই কলমটাকে ধরুন ববিন, এরকম পাক দেওয়া হয়, দিয়ে আমাদের পাক শেষ হয়ে গেল, এরকমভাবে তারটাকে ভাঁজ করে নিয়ে আবার অবশিষ্ট তার এখান আবার শুরু করা হয়, তাহলে এটা লুপ এভাবে বের করা হয়। তো কি হলো, আমাদের প্রথম এখান থেকে শুরু হয়ে এসে এর গা দিয়ে পেঁচিয়ে নেব। এটা হলো দ্বিতীয় লুপ। ঠিক আছে, এরকম 8টা বের করব। ঠিক আছে, বের করে নিয়ে তারপর দেখাচ্ছি। তাহলে এটা প্রথম লুপ, এটা ধরবেন, এটা প্রথম তার তো প্রথম শুরু হলো একটা তার, যেভাবে দেখিয়েছিলাম আপনাদের স্টেবিলাইজারে। তাহলে প্রথমটা বের করলাম একটা, তারপর আবার এরকম পেঁচিয়ে নিয়ে 2টো 3টে এভাবে নিয়ে 4টে 5টা 6টা, আচ্ছা 7টা 8টা, শেষ। ঠিক আছে, এবার পয়েন্ট করছি, মনে করুন এটা প্রথম লুপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আর এটা লোহদণ্ড। এবার কি হয়েছিল, ওর যে আপনাদের প্রথম যেটা দেখাচ্ছিলাম যে একটা ধরুন ট্রান্সফর্মার ছিল, ওটা ট্রান্সফর্মারের এটা ধরুন এটা কোর, ট্রান্সফর্মার এই সাইডে একটা আর এই সাইডে একটা, এখান থেকে অনেক 2টো 3টে বের করে দেখিয়েছিলাম না। ওটা প্রথম যেটা শুরু হলো ওটা 0, মানে এর গায়ে নিউট্রাল লাগানো থাকে। তারপরে একটা বের করেছে 12 ভোল্ট 24 ভোল্ট, যাতে দুরকম সব রকম ব্যবহার হয় তাই বের করেছে। আমাদের দরকার মনে করুন যে অটোকাট বোর্ডটা দেবো 12 ভোল্টে চলবে, তাহলে আমরা এখান থেকে এই 0-এর পরে 12 ভোল্ট একটা বের করব। সেইটা কি করে, এখান থেকে এইটা ফার্স্ট লুপ যেটা বেরোবে এটা 90 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই 90 থেকে কমিয়ে নিলাম। সাপোজ ধরে করুন এখানে যে পেঁয়াজটা দিয়েছি প্রত্যেক পাকে 30টা করে পাক দেওয়া রয়েছে প্রত্যেকটায়, এগুলো এই 90-এর পর থেকে সব 30টা করে পাক দেওয়া রয়েছে। আমরা সাপোজ এখানে ধরে নেব যে আমাদের একটা পাক দিয়েই 1 ভোল্ট কমবে।
এটা আমরা অঙ্কের খাতিরে ধরে নিচ্ছি যে একটা পাক দেবো ববিনের গায়ে, যে তারটা ব্যবহার করছি, আর ববিনটা এত বড় আছে যে আমরা একটা পাক দিলেই 1 ভোল্ট কভার হবে। তাহলে আমাদের এখান থেকে 0 থেকে 90 ভোল্ট দরকার, 90 ভোল্টে লুপ করব। তাহলে আমরা কটা পাক দেবো এখান থেকে? এটা এক পাকে 1 ভোল্ট হলে 90 ভোল্টের জন্য 90 পাক দিয়েছি, ঠিক আছে, 90 রাউন্ড দিয়েছি, দিয়ে 90 ভোল্ট করেছি। আর প্রত্যেকটা ভোল্টেজের ডিফারেন্স 30 করে করি, ঠিক আছে। তাহলে 90-এর পর থেকে এখানে এটা কত পাক হবে? 30 পাক, 30 রাউন্ড। এখান থেকে এটা 30 রাউন্ড, এটাও 30 রাউন্ড, ঠিক আছে। প্রত্যেকটা 30 রাউন্ড করে ধরুন, 30 রাউন্ড করে ধরলে মনে করুন প্রত্যেক পাকে 1 ভোল্ট করে কমেছে। তাহলে 30টার জন্য এখানে 30 ভোল্ট কমেছে, এখানে আরও 30 ভোল্ট কমেছে, এই লুপে এসে আরও 30 ভোল্ট, আরও 30 30 30 করে প্রত্যেক লুপে একটা করে লুপ বের করেছি, 30 ভোল্ট করে কমানো হয়েছে। আর এখান থেকে এইটা মনে করুন 90 ভোল্ট যেহেতু ছিল তাই টোটাল 90 পাক দিয়েছি। এবার আমাদের একটা 12 ভোল্টের প্রয়োজন আছে, তাই তো। তাহলে ঠিক এখান থেকে গিয়ে 12 ভোল্টের মাথায়, এদিকে তো 0, এখানে 90 আছে, এই 90 থেকে এখান থেকে এইটা 90, তাহলে এখান থেকে যদি এইটাকে 0 ধরি, এখান থেকে এই পর্যন্ত 90, তো ভোল্ট যখন এদিকে আছে তো 0 আছে, তাই এখান থেকে ধরবো। এখান থেকে আমাদের মনে করুন 12টা পাকের পরে একটা লুপ বের করেছি, যেটা ট্রান্সফর্মার উল্টো দিকে বের করা ছিল। ওরা 2-3টে বের করেছি, আমাদের একটা দরকার, একটা বের করেছি 12 ভোল্টের জন্য। তা 12 পাক গিয়ে এখানে একটা 12 ভোল্ট লুপ বের করে নিয়েছি। আর এটাও এইদিকে না রেখে 0 ভোল্টটা যেখানে আমরা নিউট্রাল লাগাবো সেটা ওরা এইদিকে বের করেছে, এইদিকে সাপোজ ধরে নিন। ধরে এটা আলাদা করে চিহ্নিত করার জন্য ববিনের যে দুটো সাইড মনে করুন, এই একটা সাইডে যে রোটারি সুইচ লাগবে তার যে 8খানা লুপ বেরোবে সেটা একধার করেছে, আর যে 12 ভোল্টের প্রয়োজন আছে 0 আর 12 সে দুটো এই সাইড থেকে বের করেছে, এরকম করেছে ওখানে প্রথমে যেটা দেখালাম। তাহলে প্রত্যেকটা যদি 30 ভোল্টের ডিফারেন্স হয়, এইবার আমাদের কাছে ভোল্টেজ বেড়ে গেছে। দেখুন কত ভোল্টেজ এখানে এসছে, এখানে ছিল 90 ভোল্ট, তাহলে 90 ভোল্ট পরে যদি আরও 30 ভোল্ট 30 পাক দিয়েছি, মানে আর 30 ভোল্ট বৃদ্ধি পেলো, ভোল্টের জন্য ব্যবহার করছি। তাহলে 90 আর 30 কত হচ্ছে? 120, ঠিক আছে। এবার প্রত্যেক জায়গায় 90 করে বাড়ি লিখব। আর আমি একবার লিখে নিই আপনাদের দেখাচ্ছি। সরি, 90 ভোল্ট করে নয়, 30 ভোল্ট করে। তাহলে 90-এর পর থেকে 30 ভোল্ট করে, এখানে 30 ভোল্ট বাড়িয়ে 120, আরও 30 ভোল্ট বাড়ালাম, কত হলো? 150। আচ্ছা, আরও 30 ভোল্ট বাড়ালাম, তাহলে কত হলো? 180, তাই তো। আরও 30 ভোল্ট বাড়ালাম, তাহলে কত হলো? 210। আচ্ছা, আরও 30 ভোল্ট বাড়ালাম, 240, আরও 30, 270, আরও 30 এখানে লাস্ট লুপে চলে এলো, কত? 300 হলো তো। এরকম 300 ভোল্ট পর্যন্তই থাকে, মানে একটু বেশি থাকবে। 8টা লুপ নিয়েছি, 8টায় 300 ভোল্ট পর্যন্ত থাকে, এভাবে করা থাকে। এবার কি হলো, এদিকে যেটা বের করেছিলাম ওটা এখানেই ধরে নিই, এদিকে থাকলে আপনাদের বোঝাতে অসুবিধা হবে আমার। এখানে আমরা 0 ভোল্ট হিসেবে নিই, আর এখানে আমরা যে মূল লাইন আমাদের আসে তার নিউট্রালটি এই প্রথম এখানে দিয়ে দিই, ঠিক আছে। আর যে 300 ভোল্ট তো আসে না আমাদের কাছে, 300 ভোল্ট এখানে আছে, আমাদের কাছে কত আসে? 220 ভোল্ট যা আসে, মনে করুন 220 ভোল্টই আসে, সেইটার ফেসটা এখানে দিয়ে দিচ্ছি, ফেস দিয়ে দিই আমরা। এইবার কি হয় শুনুন, মনে করুন আমাদের ভোল্ট কমাতে হবে, আমাদের প্রয়োজন 220 ভোল্ট। কত প্রয়োজন? 220 ভোল্ট, 220 ভোল্ট প্রয়োজন। কোনো কারণে আমাদের কাছে এসে গেছে কত? 250 ভোল্ট। এটা বৃদ্ধি হয়ে কত হয়েছে? 250 ভোল্ট, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? একটু কমাতে হবে। আমরা দেখব আমরা কী করি, যে রোটারি সুইচটা পাক দিই, একটা রোটারি সুইচ আমি আনুমানিক এখানে নিই, এটা হলো মিডল পয়েন্ট। এবারে দেখুন পয়েন্ট থাকে 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা পয়েন্ট থাকে। আর মাঝখানে এখানে সাইডে একটা পয়েন্ট থাকে, অর্থাৎ এখানে একটা কাঁটা থাকে, আর এই কাঁটার পয়েন্টটা আমাদের আউটপুট করে বাইরে বের করে নিই।
এই কাঁটা দিয়ে আমরা পাক দিয়ে সিলেকশন করি। মনে করুন এইটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা তো আউটপুট করেছি এই সিলেকশন কাঁটার থেকে, এটা 7, এটা 8। এবার দেখুন আমি ওয়ার্নিং তো এদিক থেকে শুরু হয় না, কিন্তু এই লাস্ট যে মাথাটা এলো 300 ভোল্টের জন্য করলাম, এইটাই কিন্তু 1 ধরে নেওয়া হয়, অর্থাৎ এর কানেকশানটা রোটারি সুইচের 1 নম্বরে গিয়ে লাগে, এটা স্টার্ট পয়েন্ট। ঠিক আছে, আর তারপরে এই যে দ্বিতীয়টা মানে এটাকে 1 ধরুন, 1 নম্বর রোটারির 1 নম্বর কানেকশানে যাবে, এইটা হবে 2, এটা হবে 3টে, এটা 4টে, এইটা 5, এটা 6, এটা 7, এটা 8, এর শেষ ঘাটি। এদিকে কিছু থাকে না কিন্তু, আর এদিকে এখানে নিউট্রাল দেওয়া থাকে, আর মাঝখানটা একটা ওই 12 ভোল্ট বা 24 ভোল্ট যেটা আমাদের প্রয়োজন সেটা বের করানো হয়। তো আমরা 12 ভোল্ট হিসেবে বের করেছি। এবার এই জন্য আমি আর বলি প্রাইমারি সেকেন্ডারি বলে কোনো ব্যাপার নেই, কারণ সব একবারে শুরু হচ্ছে, কাটাকাটি নেই, রাখারাখি নেই, পরপর শুরু হয়ে যায়। তো একদিকে অন্যদিকে বের করা হয়। প্রাইমারি মানে কি, প্রথম দিকে যেটা শুরু হয়, আর সেকেন্ডারি মানে লাস্টের দিকে, এই ব্যাপার। ওই নিয়ে আমার মাথা খামি লাভ নেই। তো যেটা হলো কি, এই লাস্ট লুপ যেটা বেরোলো এই উল্টো দিক থেকে কানেকশন হয়, মানে এটাই 1, তারপরে 2। আমরা করে এসেছিলাম এই ধার থেকে, ওয়াইন্ডিংটা শুরু করেছিলাম, পেঁচানোটা শুরু করেছিলাম এখান থেকে, কিন্তু কাজ করার সময় জয়েন্ট হবে এখান থেকে, রোটারি সুইচের সঙ্গে কানেকশন হবে। লাস্ট যে লুপটা বেরিয়েছিল সেটা 1 নম্বরে, রোটারির 1 নম্বরে, দ্বিতীয়টা পরেরটা 2 নম্বরে, 3 নম্বরে হবে। এইবার কি হয়, মনে করুন আমাদের 200 ভোল্ট 220 ভোল্টের প্রয়োজন চলছিল এতক্ষণ। এবার কি হয় শুনুন, এখানে তো 1 নম্বর যে লাস্ট বেরিয়েছে সেটা এখানে দেওয়া ছিল, আর এখানেই আমাদের যে ইনপুট এসছে, ইনপুট ভোল্ট যেটা এসেছিলো, মনে করুন 220 এসেছিলো প্রথমে, ভোল্টে যখন পারফেক্ট ছিল, আমরা দিয়েছিলাম কোথায়, এই 1 নম্বরেই দিয়েছিলাম। ঠিক আছে, 1 নম্বরের সাথেই কানেক্ট করে দিয়েছিলাম। 1 নম্বর কানেক্ট করে দেওয়া মানে ট্রান্সফরমারের 1 নম্বরের পিনে থাকে, এখানের সঙ্গে লাগানো আছে ডাইরেক্ট এইভাবে তার দিয়ে। তো এইভাবে যদি লাগানো থাকে তাহলে এখানে কানেকশান ছিল। আবার এখানেই এই সিলেক্টর কানেক্টরটি তখন এই 1-এই সেট করা ছিল, করে আমরা সরাসরি যখন যেখানে আউট করছিলাম, আউটপুট যেটা আমরা ঘরে নেব, সেটা কিন্তু তাহলে এই সরাসরি এখান থেকে ওই মূল যে ভোল্টেজটা ছিল সেখান থেকেই পাচ্ছিলাম 220 ভোল্ট। হঠাৎ ভোল্টেজ আমাদের বেড়ে গেল, আমাদের দরকার 220 এসছে 250। আমরা কি করবো, এই সিলেক্টর কাঁটাটি পাকিয়ে দেবো, 2-এ দিয়ে দেবো, 2-এর ঘরে। তাহলে 2-এর ঘরে দিলে কি হবে, এখানে ঠেকবে। প্রথমে ছিল এখানে 1-এ, পরে এলো 2-এ, এখানে 2-এ যখন আসবে তাহলে ট্রান্সফরমারের সঙ্গে 2-এরটা এখানে লাগানো আছে, ট্রান্সফরমারে কি হচ্ছে সেটা দেখবো। দেখুন ছিল এখানে, এখান থেকে সরাসরি আমরা নিচ্ছিলাম, ভোল্টেজ বেড়ে গেছে বলে এখান থেকে দ্বিতীয় ঘরে দিচ্ছি। দ্বিতীয় ঘরের দূরত্ব এখানে কি ভোল্টেজ দেখার দরকার নেই, আমাদের এখানে কত পাক আছে, 30 পাক, প্রত্যেকটাতে 30 পাক দেওয়া আছে। তাহলে 30 পাক, প্রত্যেক পাকে 1 ভোল্ট করে আমাদের কমে ধরে নিয়েছি, 30 পাক মানে 30 ভোল্ট কমে গেল, দ্বিতীয়তে হয়ে গেল। তো তাহলে 250 ভোল্ট, 250 ভোল্ট এসেছিলো, 30 দ্বিতীয়টায় দেওয়ার জন্য 30 ভোল্ট কমলো। 30 ভোল্ট কমলো, আমরা কত পাচ্ছি, সেই 220 ভোল্ট আবার পেলাম, তাই তো। আবার মনে করে আরেকটু বেড়ে গেল, আমরা আবার সেটাকে পাক দিয়ে 3 নম্বরে লাগিয়ে দেবো, এখানে 3 দেবো মানে এখানে 3-এ চলে আসবে। তাহলে আউটপুট হচ্ছে তো এই সিলেক্টর কাঁটা থেকে, এই সিলেক্টর যদি 3-এ আসে, এখানে তো সবসময় ইনপুট যেটা এসেছিলো, ইনপুটটা এখানে দেওয়া ছিল। ঠিক আছে, এবার ভোল্টেজ বেশি এসছে কী হয়েছে, আমরা ট্রান্সফরমার, এখানে তো ট্রান্সফরমারের তার দেওয়া রয়েছে, তাহলে ট্রান্সফরমারের 1 নম্বরটা এখানেই দেওয়া রয়েছে, এখানেই ইনপুট এসছে। আমরা এখান থেকে না নিয়ে, মানে এখানে 1 নম্বর দেওয়া রয়েছে, এখানেই আমাদের মূল কারেন্ট এসছে লাইন থেকে, আমরা এবার কারেন্ট এখান থেকে নিচ্ছি। তাহলে এখান থেকে 30 ভোল্টের তফাৎ হলো, আরও বেড়ে গেছে, এখানে দিয়ে দেবো। তাহলে এখানে 30 ভোল্ট, এখানে 60 ভোল্টের তফাৎ হবে, বাড়ুক না, যত বাড়বে তত আমরা এভাবে কাঁটা পাল্টাতে থাকবো, পাল্টাতে এখানে যত পাল্টাবো তত এখানেও বেশি হয়ে যাবে, রেজিস্ট্যান্স তত বাড়বে। বোঝা গেল কী করে বাড়ে, মানে আমরা বাড়াচ্ছি কিন্তু রেজিস্ট্যান্স, মানে ভোল্টেজ কমছে কেন, রেজিস্ট্যান্সও কমছে, কারণ ভোল্টটা এখানে দেওয়া ছিল 300 ভোল্ট, মনে করুন যেটা আমাদের লাইন এসে 250 ভোল্ট, এখন প্রথমে 220 ছিল কিন্তু হঠাৎ বেড়ে গেছে, এখন হচ্ছে 250। আমরা পিছিয়ে দেবো, যত এরকম পিছাতে থাকবো ভোল্টেজ তত কমতে থাকবে। ঠিক আছে, এবার কি হলো, ভোল্টেজ বাড়ে কি করে, ওয়াইন্ডিং তো আর চেঞ্জ করবো না, এইভাবে তো এইভাবেই থাকবে, ভোল্টেজ বাড়ে কি করে, মজাটা এখানে।
আর আমাদের বাড়িতে আমরা যে স্টেবিলাইজারগুলো বেশিরভাগ ব্যবহার করি ভোল্টেজ কমানোর জন্য খুব কম ব্যবহার করি অ্যাকচুয়ালি বাড়ানোর জন্য। কারণ আমার অধিকাংশ সমস্যা হলো ভোল্টেজ কম আসে লাইনে, তারাই বেশি স্টেবিলাইজার ব্যবহার করে আর কিছু লোক প্রোটেকশনের জন্য ব্যবহার করে, কিন্তু আমরা অধিকাংশই ব্যক্তি ভোল্টেজ বাড়াবার জন্য ব্যবহার করি। তো ভিডিওটা এমনি দেখতে পাচ্ছি অনেকটা বড় হয়ে গেল, আবার এই পার্টে যদি সব দেখাতে যাই না এত বড় হবে আপনার ধৈর্য থাকবে না। তো এটাই আজকের এই পর্যন্ত থাক। দ্বিতীয় পার্টে গিয়ে আমি আবার পার্ট 2 করে দেখাবো যে কী করে বৃদ্ধি হয়। সব সিস্টেম এরকমই থাকবে, কিন্তু কী করে ভোল্টেজ বৃদ্ধি হয়ে যাবে এখানে। তো আজকের এই পর্যন্ত থাক, দ্বিতীয় পার্টে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ধন্যবাদ।